আচ্ছা, ভারতবর্ষ। ভারতবর্ষ কি? ভারতবর্ষ হচ্ছে আমাদের জন্মস্থান, বাসভূমি, তাই তো? আমাদের যেমন প্রতিবেশীরা আছে তেমন ভারতবর্ষেরও প্রতিবেশী দেশসমূহরা আছে। তাহলে তোমরা কি জানো যে ভারতের প্রতিবেশী দেশসমূহের সংখ্যা কটি? তাদের সাথে সম্পর্ক কি রকম? সেই সম্পর্কে জানতে হলে তোমাদের জুড়ে থাকতে হবে আমাদের সাথে। কোথায়? স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সাথে সম্পর্ক। আচ্ছা, আমরা প্রতিবেশী জানলাম যারা আমাদের আশেপাশে থাকে। তাহলে ভারতের ক্ষেত্রে প্রতিবেশী দেশসমূহ কারা? যারা ভারতের আশেপাশে থাকে, তাই তো? সেই সমূহ দেশকেই বলা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ। তাহলে কে কে? চলো জেনে নেওয়া যাক। বলছে হিমালয় পর্বতের দক্ষিণে ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান প্রভৃতির সামাজিক মিল খুব বেশি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে কে কে? নেপাল, ভুটান, আচ্ছা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, তাই তো? প্রভৃতির সাথে সামাজিক মিল খুব বেশি, মানে এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তাই তো? আচ্ছা, এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত হচ্ছে বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত। মানে এই যে প্রতিবেশী দেশ আছে এদের প্রধান কেন্দ্রবিন্দুই হচ্ছে কি? ভারত। ঠিক আছে, মূল কেন্দ্র হচ্ছে ভারত। কি বলেছে? তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। তাহলে ভারতীয় উপমহাদেশ কেন বলা হয়? কারণ এই সমস্ত দেশের মূল কেন্দ্রই হচ্ছে ভারত। তাই এই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। আচ্ছা, চলো এদের অবস্থান আমরা জানলাম, যে প্রতিবেশী দেশ কারা আমরা জানলাম, তো তাদের অবস্থান কোথায় চলো দেখে নেওয়া যাক। আমরা এটাও জানলাম যে ভারতের আশেপাশের দেশ হচ্ছে প্রতিবেশী দেশ। তাহলে তাদের অবস্থান কোথায় হওয়া উচিত? তাদের নিশ্চয়ই আশেপাশে হওয়া দরকার। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা জানলাম যে পাকিস্তান, আচ্ছা আমরা দেখছি, জানলাম কি যে প্রতিবেশী দেশ সমূহগুলো কোনগুলো। দেখো, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, তাই তো? আচ্ছা, এখানে দেখো নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, আচ্ছা এখানে আছে শ্রীলঙ্কা। এরা হচ্ছে আমাদের কি প্রতিবেশী দেশ, তাই তো? চীন, হ্যাঁ, আর হচ্ছে চীন আছে। তাহলে কি কি? এক হচ্ছে আফগানিস্তান এখানে আছে, পাকিস্তান আছে, চীন আছে, নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, আর এইদিকে আছে দেখো শ্রীলঙ্কা। এরা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশসমূহ, তাই তো? চলো এবার হচ্ছে কি, এতক্ষণে নিশ্চয়ই ভেবে ফেলেছো যে তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে যেমন সুসম্পর্ক থাকে তেমন ভারতের প্রতিবেশী দেশের সাথেও ভারতের একটা সুসম্পর্ক বজায় থাকে, তাই তো? একটা শান্তি বজায় থাকে। কি বলেছে এখানে দেখো, বলেছে যে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক। তাহলে সার্ক কি? এবার সার্ক সম্পর্কে জানতে হবে। সার্ক হচ্ছে সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ে যে সার্কের ফুল ফর্ম কি। তখন তোমাদের বলতে হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে। আচ্ছা, এই সার্কটা কি? এই সার্কটা প্রথমে বলা হয়েছে যে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি ও স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক গঠন করেছে, তৈরি করেছে। আচ্ছা, 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ সার্কের সংস্থা গঠন করেছে। তাহলে কি কি? সার্ক হচ্ছে এমন একটি মানে সার্ক হচ্ছে সেটি যেটা হচ্ছে যে ভারত তার প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠন করেছে। কবে গঠন করেছে? 1985 সালে। কাদের নিয়ে গঠন করেছে? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশ নিয়ে হচ্ছে সার্ক গঠন করা হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে, কবে
কাদের সাথে ভারত সার্ক গঠন করেছে? ঠিক আছে। আচ্ছা, এর সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে। খুব ইম্পর্টেন্ট যে সার্কের সদর দপ্তর কোথায়। নেপালের যে রাজধানী কাঠমান্ডু হচ্ছে সার্কের সদর দপ্তর। আচ্ছা, কি বলেছে? ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। আচ্ছা, প্রধান কারণ হলো কি? পণ্যদ্রব্য আদান প্রদান, বাণিজ্যিক লেনদেন। আচ্ছা, তোমরা দেখেছো যে আমাদের যারা প্রতিবেশী হয় তারা কি আমাদের চারপাশে তো থাকে। এবার আমাদের যখন বিপদ হয়, আমাদের যখন প্রয়োজন পড়ে, তখন কি হয়? আমরা তাদের থেকে চাই, আমাদের দরকারি জিনিসগুলো চাই, আমাদের বিপদের সময় সাহায্য চাই। তেমন ভারতও এই যে প্রতিবেশী দেশগুলোকে রেখেছে, কেন কেন রেখেছে? তার প্রধান কারণ হচ্ছে পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। পণ্যদ্রব্য আদান প্রদান করার জন্য এবং যে বাণিজ্যিক লেনদেন আছে তা করার জন্যই এই প্রতিবেশী দেশগুলোকে রাখা হয়েছে, মানে সার্কে গঠন করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কি, আমরা জানলাম যে কি কি প্রতিবেশী দেশ আছে ভারতে। নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, চীন, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, তাই তো? এবং তাদের সম্পর্কে এবার বিস্তারিত ভাবে জেনে নেব। চলো, প্রথমেই দেখানো হয়েছে নেপাল, তাই তো? এই যে নেপাল, নেপাল সম্পর্কে আমরা জেনে নেব। নেপালের অবস্থান কোথায়? নেপালের অবস্থান দেখো, এখানেও তোমরা দেখতে পাবে যে নেপাল এখানে আছে। ভালো করে দেখালে দেখো, এটা ভারতের ম্যাপ। তো এখানে নেপালের অবস্থান কোথায়? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেপালের অবস্থান। এখানে হচ্ছে নেপাল, ঠিক আছে। এবার নেপাল কেন আমাদের প্রতিবেশী দেশ? কেন আমাদের প্রতিবেশী দেশ নেপাল? নেপালে কি আছে যার জন্য ভারত তাকে প্রতিবেশী দেশ করেছে? চলো জেনে নেওয়া যাক। কি বলেছে? বলেছে যে এক নজরে এবার জেনে নেওয়া যাক নেপালে কি কি আছে, কি সিংহ আছে, কি নদী আছে, কিসের জন্য দরকার ভারতের। তো কি বলেছে? উচ্চতম সিংহ। উচ্চতম সিংহ কি? উচ্চতম সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট। তোমরা সবাই জেনে থাকো যে নেপালে হচ্ছে মাউন্ট এভারেস্ট আছে, তাই তো? ছবি নিশ্চয়ই দেখাবো। দেখো, উচ্চতম সিংহ কি বলেছে? মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা কত? 8,848 মিটার। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, প্রধান নদী কি আছে? কালীগন্ড, ঠিক আছে। রাজধানী কি? কাঠমান্ডু। প্রধান ভাষা কি? নেপালের প্রধান ভাষা কি? নেপালের মানুষ কি ভাষায় কথা বলে? যেমন আমাদের ভারতে আমরা কি বাঙালি, আমাদের হচ্ছে হিন্দু, আমাদের হচ্ছে বাংলা ভাষায় আমরা কথা বলি। তেমন নেপালে কি? নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি। আচ্ছা, প্রধান কৃষিজ ফসল মানে কি কি কৃষিজ ফসল ওখানে হয়? ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলা লেবু, এগুলো এই ফসলগুলো হয়, ঠিক আছে। প্রধান শিল্প, এবার কি কি প্রধান শিল্প আছে? কাগজ, পাট, সুতি বস্ত্র, চিনি, চর্ম মানে হচ্ছে চামড়া, ঠিক আছে। দেশলাই, এই যে দেশলাই আমরা ব্যবহার করি, সেটা কিন্তু নেপালে হয়, মানে নেপালে শিল্প হিসাবে আছে। আচ্ছা, প্রধান প্রধান পর্যটন ভূমি কি? পোখরা, বিরাটনগর, জনকপুর, এগুলো হচ্ছে পর্যটন জায়গা, মানে এখানে প্রাকৃতিক আকর্ষণ আছে যার কারণে মানুষ ওখানে ঘুরতে যায়। কি কি জায়গা আছে? পোখরা আছে, বিরাটনগর আছে, জনকপুর আছে। এবার দেখো ছবিতে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে নেপালের পতাকার ছবি, ঠিক আছে। এটা হচ্ছে নেপালের পতাকা। আমাদের যেমন ভারতের পতাকা আমরা জানি কিরকম, তো নেপালের পতাকা হচ্ছে এইটি। আচ্ছা, আর বললাম যে মাউন্ট এভারেস্ট কি বললাম? নেপালের হচ্ছে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এ দেখো, তার হচ্ছে ছবি মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। চলো পরেরটাতে যাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা দেখলাম নেপাল কোথায় আছে। আচ্ছা, এবার হচ্ছে নেপালের পর্যটন শিল্প আমরা কাকে বলি? কি জানি আমরা পর্যটন শিল্প বলতে? মানুষ হচ্ছে নিজের আনন্দ খুঁজে পাওয়ার জন্য ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাওয়াটাকে আমরা পর্যটন বলতে পারি। আমরা যাই না, আমাদের ধরো যখন একঘেয়েমি লাগে, বোর লাগে এক জায়গায় থাকতে থাকতে, আমরা কি করি? আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য আমরা কি অন্য জায়গায় যাই, ঘুরতে যাই না? সেটাই হচ্ছে পর্যটন শিল্প হিসাবে আমরা ধরি। তো কি বলেছে? যে নেপালের পর্যটন শিল্প, ঠিক আছে। নেপাল হচ্ছে পর্যটন শিল্প, তোমরা বুঝতেই পারলে ওখানে উচ্চতম শৃঙ্গ আছে মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট কে দেখার জন্য তো লোকজন যাবেই, তাই না? তো তাদের মধ্যে হচ্ছে কি পোখরা,
বিরাটনগর, এগুলো হচ্ছে কি পর্যটন কেন্দ্র, মানে জায়গা হিসাবে আমরা জানলাম নেপালে। এবার কি বলেছে দেখো, বলছে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। আচ্ছা, বলেছে বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। কেন? কারণ হচ্ছে আমরা কি একটু আগেই বললাম, যখন আমাদের একঘেয়েমি লাগে কি হয়, আমরা ঘুরতে যাই, তাই তো, আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। নেপালে এবার প্রাকৃতিক আকর্ষণ আছে, সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, তো সেটা দেখার জন্য তো মানুষের ভিড় হবেই। যার কারণে পর্যটন ওখানে একটা বৃহৎ শিল্প হয়ে উঠেছে, তার মাধ্যমে মানুষ তাদের কি উপার্জন করতে পারছে না। ওই জন্যই বলা হয়েছে যে বৃহত্তম শিল্প এবং বিদেশি মুদ্রা, বিদেশ থেকে অনেক মানুষ কিন্তু নেপালে ঘুরতে আসে, ঠিক আছে, ওই জন্যই বলেছে যে বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। আচ্ছা, পৃথিবীর 10টা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটা আটটা নেপালে অবস্থিত, ঠিক আছে, মানে বেশিরভাগই পর্বত শৃঙ্গ হচ্ছে নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ। একটু আগেই বললাম যে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তা হচ্ছে নেপালে রয়েছে, তার জন্য কি পর্বত আরোহীরা আসে, বিভিন্ন পর্যটনের জন্য মানুষজন আসে, তাই তো, দেখতে আসে। আচ্ছা, কাঠমান্ডুতে নাগারকোটা, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। এগুলো হচ্ছে পর্যটন স্থান নেপালে। কি কি? কাঠমান্ডু আছে, নাগারকোট আছে, পোখরার দেখো একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে পোখরা, দেখতে পাচ্ছ? এই সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ তো, কি সুন্দর সৌন্দর্য। তো এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসে, ঠিক আছে। এছাড়া হচ্ছে লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের হচ্ছে কি দর্শনীয় স্থান, ঠিক আছে। আচ্ছা, নেপাল সম্পর্কে জানলাম, নেপালে উচ্চতম পর্বতশৃঙ্গ কি আছে, নদী কি আছে, কি কি ফসল হয়, কি কি শিল্প হয়, তাই তো আমরা জানতে পারলাম তো। এবার তারপরেই আসছে ভুটান। ভুটান সম্পর্কে জেনে নেওয়া যাক। কি বলেছে দেখো, বলছে এক নজরে ভুটান উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি, ঠিক আছে, যার উচ্চতা হচ্ছে 7554 মিটার। তাহলে আমরা নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গ কি জানলাম, মাউন্ট এভারেস্ট, তাই তো। আর এখানে হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মানে উচ্চতম শৃঙ্গের নাম কি হচ্ছে কুলাকাংড়ি, ঠিক আছে। আচ্ছা, প্রধান নদী কি, মানস হচ্ছে প্রধান নদী। আচ্ছা, রাজধানী হচ্ছে থিম্পু, ঠিক আছে, থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী। প্রধান ভাষা জাংথা। নেপালে কোথায় কি প্রধান ভাষা ছিল, নেপালি, আর ভুটানে কি জাংথা, ঠিক আছে। আচ্ছা, জাংথা। আচ্ছা, প্রধান কৃষিজ ফসল কি কি ফসল সেখানে হয়, কি বলেছে, গম হয়, জব, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ, কমলা লেবু, বড় এলাচ আমরা পাই তো, সেগুলো কিন্তু সব ভুটান থেকেই পাওয়া যায়, ঠিক আছে। ভুটানে হয় কি কি হয়, গম হয়, জব হয়, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ, কমলা লেবু ইত্যাদি, ঠিক আছে। এবার কি বলছে, প্রধান প্রধান শিল্প, কি কি শিল্প ওখানে আছে, সিমেন্ট হয়, সিমেন্ট, কাঠ, জ্যাম, জেলি, পানীয় প্রস্তুত, এই সমস্ত শিল্প ওখানে লক্ষ্য করা যায়, দেখা যায়। আচ্ছা, প্রধান প্রধান শহর বলছে ফুন্ট সোলিং, পারো, পুনাখা, ঠিক আছে, প্রধান প্রধান শহর আছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে থিম্পুর, এটা হচ্ছে থিম্পুর ছবি, এখানে দেখো ছবিটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুটানের পতাকা, এটা ভুটানের পতাকার ছবি, আর এটা হচ্ছে থিম্পু, ঠিক আছে। থিম্পু কি, থিম্পু হচ্ছে তার ভুটানের রাজধানী, তো ভুটানের রাজধানীর এটা ছবি থিম্পু, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা ভুটান সম্পর্কে জানলাম, তো ভুটানের অবস্থানটা একটু জেনে নেওয়া যাক, ভুটান কোথায় আছে। ভুটান দেখলাম যে দেখো দেখো এখানে নেপালের পরেই কিন্তু ভুটানের অবস্থান। এই ভুটান সম্পর্কে আমরা জানলাম, সেখানকার উচ্চতম শৃঙ্গ সম্পর্কে জানলাম, নদী কি সেটা জানলাম। আচ্ছা, সেখানে কি কি কৃষিজ ফসল দেখতে পাওয়া যায় সেটা সম্পর্কেও আমরা জানলাম, কি কি কৃষিজ ফসল আমরা দেখতে পাই, গম, জব, ভুট্টা, বার্লি ইত্যাদি সম্পর্কে জানলাম। আচ্ছা, প্রধান শিল্প আমরা জানলাম, তাই তো। এবার চলো দেখে নেওয়া যাক, পেজটা ফাঁকা কেন। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বজ্রপাত সহ
কি বলেছে দেখো, বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তাহলে কাকে কেন বজ্রপাতের দেশ বলা হয়? ভুটানকে। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। কেন বলা হয়? কারণ বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয়। কোথায় হয়? ভুটানে হয়। ঠিক আছে। আচ্ছা, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প, আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি ভুটানের প্রধান উৎপাদিত ফসল, এই ফল। ঠিক আছে। কি কি ফল হয়? আপেল হয়, কমলা লেবু হয়, আনারস হয় প্রভৃতি হচ্ছে ভুটানের প্রধান উৎপাদিত ফল। এই সমস্ত ফল থেকে আচার, জ্যাম, জেলি, স্কুয়াশ তৈরিতে ভুটান পৃথিবীর বিখ্যাত। আমরা তো যে জ্যাম খাই, জেলি খাই, স্কুয়াশ খাই, এগুলো কোথা থেকে আসে? এগুলো উৎপাদিত হয় কোথায়? তাই না? এগুলো হয় সব হয় হচ্ছে ভুটানে। কেন হয়? কারণ ভুটানে হচ্ছে আপেল, কমলা লেবু, আনারস প্রভৃতি প্রভৃতি ফলের উৎপাদন হয় ওখানে, তাই তো? যার কারণে কি জ্যামও তৈরি করা হবে, আচার, জেলি, স্কুয়াশ প্রচুর পরিমাণে পাওয়া যাবে, মানে তৈরি করা যাবে। তাই ভুটান থেকেই আমরা এই সমস্ত পাই। কি কি পাই? আচার, জ্যাম, জেলি, স্কুয়াশ যে আমরা খেয়ে থাকি, সেগুলো কিন্তু সব ভুটান থেকেই আমরা পাই। আচ্ছা, এরপরে আসবো বাংলাদেশ। তাহলে আগেরটাতে আমরা কি কি জানলাম? নেপাল সম্পর্কে জানলাম, ভুটান সম্পর্কে জানলাম, এবার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমরা কি কি পাই, বাংলাদেশে কি কি আছে, সব সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের অবস্থানটা একবার দেখে নেওয়া যাক ভারতের মধ্যে। তো ভারতের মধ্যে হচ্ছে বাংলাদেশের অবস্থান কোথায়, তোমরা কোথায় দেখতে পাবে? এই যে বাংলাদেশ, দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, ভারতের প্রতিবেশী দেশের মধ্যে আমরা জানলাম বাংলাদেশ, তাই তো? তো বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে দেখছো, এখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান। এবার বাংলাদেশে কি আছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এক নজরে। কি বলেছে দেখো, উচ্চতম শৃঙ্গ। উচ্চতম শৃঙ্গ কি বাংলাদেশের? বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং, যার উচ্চতা হচ্ছে 1230 মিটার। ঠিক আছে। নেপালে আমরা জানলাম মাউন্ট এভারেস্ট। আর এখানে হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে যে কেওক্রাডং। ঠিক আছে। আচ্ছা, প্রধান নদী কি? মেঘনা। আচ্ছা, রাজধানী কি? ঢাকা। ঠিক আছে। আচ্ছা, প্রধান ভাষা কি? বাংলা। ঠিক আছে, এখানকার ভাষা কিন্তু প্রধান হচ্ছে বাংলা। আচ্ছা, প্রধান কৃষিজ ফসল কি? ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ প্রভৃতি হচ্ছে প্রধান প্রধান কৃষিজ ফসল। ঠিক আছে। এবার প্রধান প্রধান শিল্প কি? পাট আছে, কাগজ আছে, চিনি আছে, বস্ত্র আছে, সিমেন্ট আছে, তাঁত ও মৃৎশিল্প। ঠিক আছে। এই যে আমরা পাট, কাগজ, আমরা যে লেখার জন্য কাগজ ইউজ করি, সেই কাগজ আমরা কোথা থেকে পাই? সেই কাগজ আমরা বাংলাদেশ থেকে পাই। কারণ সেখানে হচ্ছে প্রধান ফসল কি? কাগজ, পাট, চিনি আমরা জানি খেয়ে থাকি, সেই চিনিও কিন্তু আমরা বাংলাদেশ থেকেই পাই। বস্ত্র মানে হচ্ছে জামা কাপড়। ঠিক আছে। এই জামা কাপড়ও কিন্তু আমরা বাংলাদেশ থেকে পাই। সিমেন্ট, তাঁত, মৃৎশিল্প প্রভৃতি। এবার প্রধান প্রধান শহর কি কি? প্রধান প্রধান শহর আছে বাংলাদেশের মধ্যে কি আছে? চট্টগ্রাম, সিহট্ট, খুলনা। ঠিক আছে। এই সমস্ত শহর আছে বাংলাদেশের মধ্যে। এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে পতাকা। ঠিক আছে। আর এটা হচ্ছে ঢাকা। ঢাকা কি? ঢাকা আমরা জানলাম যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা। আচ্ছা, তারপরে যাওয়া যাক। এখানে আমরা জানলাম যে বাংলাদেশের অবস্থান কোথায়। আচ্ছা, এবার কি বলেছে? বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প। ঠিক আছে, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প। ভুটানে আমরা কি দেখলাম? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে, মানে ফল প্রক্রিয়াকরণ, সেখানে ফল উৎপাদন হয় প্রচুর পরিমাণে, তাই তো? কি কি ফল? কমলা লেবু, আপেল, যার কারণে জ্যাম, স্কুয়াশ ইত্যাদি তৈরি করা হয়। এখানে কি বলেছে? যে কৃষিভিত্তিক শিল্প দেখা যায়। কি? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ঠিক আছে। বাংলাদেশ বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প, খুব ইম্পর্টেন্ট, পাট হচ্ছে বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। তাহলে কোথায় কোথায় পাটকল আছে? কোথায় কোথায় পাটকল আছে বাংলাদেশের মধ্যে? ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম
ইত্যাদি শহরে গড়ে উঠেছে। ঠিক আছে, আর এখানকার প্রধান শিল্প হচ্ছে কি পাট। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এছাড়াও কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প এখানে গড়ে উঠেছে। এছাড়াও আমরা একটু আগেই জানলাম চিনি পাচ্ছি, কাগজ পাচ্ছি, সিমেন্ট, তাই তো, এগুলো আমরা পাই বাংলাদেশ থেকে। আচ্ছা বলছে বাংলাদেশ কুটির শিল্পে বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিনের জগৎ বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। বলছে কি খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে, খনিজ আর শক্তি সম্পদের যে অভাব, সেই অভাবের কারণে সেখানে কোনো কি বলেছে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। মানে সেখানে হচ্ছে খনিজ পাওয়া যায়নি এবং শক্তি সম্পদ পাওয়া না যাওয়ার কারণে কি হচ্ছে, সেখানে কোনো খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। সেখানে কি শিল্প গড়ে উঠেছে, কি পড়লাম, সেখানে হচ্ছে পাট হচ্ছে প্রধান শিল্প। পাট প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। পাটকে কেন্দ্র করে শিল্প গড়ে উঠেছে। এছাড়াও আমরা কি কি পাচ্ছি, চিনি পাচ্ছি, কাগজ পাচ্ছি, সিমেন্ট পাচ্ছি, তাই তো, সব কিন্তু বাংলাদেশ থেকেই পাচ্ছি। এটা দেখো, এখানে হচ্ছে পাটের একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, আচ্ছা পরে যাই। এবার হচ্ছে মায়ানমার। আমরা কি নেপাল সম্পর্কে জানলাম, ভুটান সম্পর্কে জানলাম, এবার হচ্ছে মায়ানমার। বাংলাদেশ সম্পর্কে জানলাম, এবার হচ্ছে মায়ানমার। মায়ানমারে কি কি আছে, ঠিক আছে, সেই সম্পর্কে জানবো। সেই সম্পর্কে জানার আগে তার অবস্থানটা আমরা দেখে নিই। আচ্ছা মায়ানমার দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে মায়ানমার। মায়ানমার এখানে অবস্থান করছে। ঠিক আছে, আচ্ছা এবার মায়ানমারের মধ্যে কি কি আছে সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এক নজরে মায়ানমার কি বলেছে, বলছে উচ্চতম শৃঙ্গ কাকাবোরাজি। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরে, যে কাকাবোরাজি কোথাকার উচ্চতম শৃঙ্গ, এটা হচ্ছে কাকাবোরাজি হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ। আচ্ছা প্রধান নদী কি, ইরাবতী। আচ্ছা রাজধানী কি, নেপাইদাও। আচ্ছা প্রধান ভাষা কি, বর্মী। তাহলে এখানকার প্রধান ভাষা হচ্ছে কি, বর্মী। ঠিক আছে, প্রধান কৃষিজ ফসল, কি কি ফসল সেখানে হয়, ঠিক আছে, কি বলেছে, ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ। তাহলে কি কি দেখা যায়, কি কি সেখানে উৎপন্ন হয়, ধান হয়, ভুট্টা হয়, তামাক হয়, জোয়ার হয়, যব হয়, তৈলবীজ হয়। আচ্ছা কি কি শিল্প সেখানে আছে, প্রধান শিল্প দেখো চিনি, পাট, রেশম। এখানেও কিন্তু চিনি পাওয়া যায়, চিনি শিল্প আছে, পাট আছে, পাট ও রেশম, এই সমস্ত শিল্প গড়ে উঠেছে। আমরা আগে কোথায় পাট শিল্প আমরা দেখলাম, যে কোথায় পাট শিল্প আছে, বাংলাদেশে, তাই তো। আর এখানেও দেখো শিল্প হিসেবে আছে, প্রধান শিল্পের মধ্যে আছে চিনি, পাট, রেশম, তাই তো। আচ্ছা প্রধান শহর, কি কি শহর সেখানে আছে, ইয়াঙ্গং আছে, মান্দালয় আছে, মৌলমেন আছে। ঠিক আছে, ইয়াঙ্গং দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ইয়াঙ্গং এর, এটা হচ্ছে একটা শহর, মায়ানমারের মধ্যে অবস্থিত একটি শহর ইয়াঙ্গং। ঠিক আছে, আর এটা হচ্ছে মায়ানমারের পতাকার ছবি, এটা একটা স্বর্ণ মন্দিরের ছবি দেওয়া আছে। আচ্ছা তাহলে প্রধান শহর কি মায়ানমারের মধ্যে, আমরা কি পড়লাম, ইয়াঙ্গং আছে, আর কি আছে, মান্দালয় আছে, আর হচ্ছে মৌলমেন আছে। আর এখানকার কি ভাষা বলতো, এখানকার ভাষা পড়লাম হচ্ছে বর্মী। আর কোথায় ভাষা, বাংলা ছিল, কোথাকার প্রধান ভাষা বাংলা ছিল, একটু আগেই আমরা পড়েছি, কোথাকার ছিল, বাংলাদেশে, তাই তো। আর কোথাকার ভাষা, নেপালে, তাই তো। আচ্ছা এবার কি বলেছে দেখে নেওয়া যায়, চলো। এখানে আমরা দেখলাম যে মায়ানমারের অবস্থান কোথায় অবস্থিত। এবার কি বলেছে, মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ। ঠিক আছে, আমরা বাংলাদেশে দেখলাম কৃষিভিত্তিক শিল্প দেখলাম, সেখানে কোনো খনিজ শিল্পের গড়ে ওঠেনি। কেন, কোনো খনিজ সম্পদও পাওয়া যায়নি, আর শক্তি সম্পদেরও সেখানে অভাব, সেই কারণে কোনো খনিজ শিল্প গড়ে ওঠেনি, সেখানে কৃষিভিত্তিক শিল্পই গড়ে উঠেছে। আর এখানে কি বলেছে দেখো, খনিজ ও বনজ সম্পদ, তাহলে এখানে কি আছে তোমরা বুঝতেই পারছো, তাহলে কি আছে, কার উপস্থিতি আছে যার কারণে খনিজ এবং বনজ সম্পদ গড়ে উঠেছে, তাই না। চলো দেখে নেওয়া যাক। বলছে মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ, তাহলে এখানে কিন্তু খনিজ সম্পদ আছে,
খনিজ সম্পদে হচ্ছে কি বেশ সমৃদ্ধ হচ্ছে মায়ানমার। ইরাবতী ও চিন্দুইন নদী অববাহিকা খনিজ তেল পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়? ইরাবতী ও চেন্দুইন নদী। আমরা দেখলাম যে মায়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী, তাই তো? সেই ইরাবতী আর হচ্ছে চেন্দুইন নদীর অববাহিকায় কি পাওয়া যায়? খনিজ তেল। খনিজ তেল পাওয়া যায়। এছাড়াও টিন, সীসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। তাহলে আমরা কি কি পেয়ে সাহায্য পেয়ে থাকি? আমরা কি কি পেতে পাই, মানে পাই মায়ানমারের কাছ থেকে? দেখো এখানে বলে দেওয়া আছে টিন আছে, সীসা আছে, দস্তা, টাংস্টেন, মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। তাহলে আমরা এই সমস্ত তো পেয়ে থাকবো, যেহেতু মায়ানমার এসে এগুলোতেই বিখ্যাত, তাই তো? মূল্যবান রত্ন হিসাবে আছে পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। আচ্ছা, রত্ন কি তোমরা কি বুঝতে পারছো? আমরা যে হাতে স্টোন পরি না, রত্ন পরি, তো সেই রত্নর কথাই বলা হয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে দেখো বলছে পদ্মরাগমণি, তাদের মধ্যে যে পদ্মরাগমণি একজন রত্ন থাকে, তার নাম হচ্ছে পদ্মরাগমণি। সেই পদ্মরাগমণি হচ্ছে খ্যাতি পৃথিবী জোড়া, মানে এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে এখানেই একমাত্র পাওয়া যায়। আচ্ছা, মায়ানমারের নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনি মতো চিরসবুজ বৃক্ষ, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। তাহলে কি কি দেখলাম এখানে? আমরা বুঝতেই পারছি যে বনজ খনিজের সাথে সাথে আবার বনজও আছে। কি কি বনজ সম্পদ আছে, মানে কি কি আমরা বন থেকে কি কি বনের আমরা সাহায্য পাচ্ছি, বনজ সম্পদও এখানে কি কি আছে। দেখো বলছে মায়ানমারের নানান ধরনের অরণ্যও দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে গর্জন, চাপলাস, মেহগনি মতো চিরসবুজ বৃক্ষ, মেহগনির মতো বৃক্ষ আছে। চিরসবুজ বৃক্ষ কি? চিরসবুজ বৃক্ষ আছে। আর কি কি আছে? অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ। চিরসবুজ বৃক্ষ কি কি পাওয়া যাচ্ছে? গর্জন, চাপলাস, মেহগনি, চিরসবুজ বৃক্ষ। আর অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষ এখানে পাওয়া যায়। আবার ঢেউ খেলানো তৃণভূমি ও এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানে একটা ছবি দেখো, সবুজ গাছে ঘেরা, অরণ্যের পুরো ঘেরা, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কি বলেছে দেখো, আমরা আগে জানলাম যে নেপাল সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, ভুটান সম্পর্কে, মায়ানমার সম্পর্কে জানলাম। এবার হচ্ছে কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আবার কি কি পাওয়া যায়, কি কি সিংহ আছে, কি 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 নদী আছে, কি কি কৃষিজ ফসল আছে, চলো জেনে নেওয়া যাক। তার আগে শ্রীলঙ্কার অবস্থানটা আমরা জেনে নিই। আচ্ছা দেখো, শ্রীলঙ্কা দেখো এই নিচের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থান, ঠিক আছে? আচ্ছা, এবার চলো জেনে নেওয়া যাক যে শ্রীলঙ্কায় কি কি আছে, কি কি আমরা শিল্প আছে, কি কি কৃষিজ ফসল সেখানে হয়, চলো দেখে নেওয়া যাক। বলছে এক নজরে শ্রীলঙ্কা কি উচ্চতম শৃঙ্গ, এখানকার উচ্চতম শৃঙ্গ কি? পেড্রো তালাগালা। পেড্রো তালাগালা, যার উচ্চতা হচ্ছে 2527 মিটার। আচ্ছা, প্রধান নদী কি এখানে? মহাবলী গঙ্গা। আচ্ছা, রাজধানী কি? শ্রী জয়বর্ধন নেপুরা কোট্টে, ঠিক আছে, এখানকার রাজধানী। আচ্ছা, প্রধান ভাষা কি? এখানকার প্রধান ভাষা কি? এখানকার মানুষ কি ভাষায় কথা বলে? এখানকার মানুষ হচ্ছে সিংহলি ভাষায় কথা বলে, ঠিক আছে? তাহলে কোথাকার মানুষ, কোনখানের মানুষ সিংহলি ভাষায় কথা বলে? কোথায়? শ্রীলঙ্কা, ঠিক আছে। কৃষিজ ফসল, কি কি কৃষিজ ফসল ওখানে দেখতে পাওয়া যায়? ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল, খুব ইম্পর্টেন্ট, নারকেল, প্রচুর পরিমাণে মশলা এখানে পাওয়া যায়। নারকেল, এখানেই হচ্ছে একমাত্র একটা নতুন পেলাম, নারকেল। তাহলে নারকেল কোথায় পাওয়া যায়? নারকেল কিন্তু শ্রীলঙ্কাতেই পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আছে ধান আছে, চা আছে, আখ আছে, ভুট্টা আছে, তৈলবীজ আছে, প্রচুর পরিমাণে মশলা, আমরা মশলার ব্যবহার করে থাকি তো রান্নায়, বিভিন্ন রকমের মশলা, সেই মশলাও কিন্তু আমরা এই শ্রীলঙ্কা থেকেই পেয়ে থাকি। প্রধান শিল্প, এখানে কি কি প্রধান শিল্প আছে? চা, কাগজ, বস্ত্র। এখানে কি প্রধান শিল্প আছে? বলছে চা শিল্প আছে, কাগজ, বস্ত্র শিল্প আছে। বস্ত্র শিল্প আমরা আরেক জায়গায়ও দেখেছি, পেয়েছি, কোথায় বলতো? বাংলাদেশে,
ঠিক আছে। আবার এখানেও দেখো চা আছে, কাগজ আছে, বস্ত্র, সেখানে কিন্তু বাংলাদেশে কিন্তু কাগজও তৈরি করা হয়। আবার এখানে দেখো চা, কাগজ, বস্ত্র, 3 ধরনের শিল্পই লক্ষ্য করা যায়। প্রধান প্রধান শহর, কি কি শহর এখানে আছে? কলম্বো আছে, জাফনা আছে, কান্ডি। ঠিক আছে, তাহলে প্রধান প্রধান শহরের নামগুলো কি কি? কলম্বো, জাফনা, কান্ডি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে শ্রীলঙ্কার পতাকার ছবি, আর এগুলো হচ্ছে শ্রীলঙ্কার কয়েকটি শহরের ছবি, যেমন এটা একটা শহর, এটা একটা শহর। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি জানতে পারলাম? যে শ্রীলঙ্কায় কি ভাষায় কথা বলে? সিংহলি ভাষায় কথা বলে। আর কি কি উৎপন্ন হয় ওখানে? ওখানে হচ্ছে চা, এগুলো শিল্প, কি কি শিল্প আছে? চা আছে, কাগজ আছে, বস্ত্র আছে। আর কি কি কৃষিজ ফসল সেখানে উৎপন্ন হয়? নারকেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও ধান, চা, আখ, ভুট্টা, তৈল তৈলবীজ এবং প্রচুর পরিমাণে মশলাও কিন্তু ওখানে পাওয়া যায়। এই মশলাও কিন্তু পাওয়া যায় এই শ্রীলঙ্কা থেকে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে শ্রীলঙ্কার অবস্থানটা কোথায়। আচ্ছা, কি বলেছে দেখো, শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদ। শ্রীলঙ্কা হচ্ছে কৃষিজ সম্পদও আছে, আবার খনিজ সম্পদও আছে, তাই তো? কি বলেছে দেখো, শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। তাহলে শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কি? কৃষিকাজ। তারা কৃষিকাজ করে খায়, জীবিকা নির্বাহ করে, তাই তো? আচ্ছা, বছরে 2বার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। তাহলে কি প্রচুর প্রচুর পরিমাণে কি চাষ করা হয়? ধান চাষ করা হয়। কেন? এখানে হচ্ছে বছরে 2বার বর্ষাকাল আসে। আমাদের এখানে কি একবার বর্ষাকাল হয়? তো আমরা জানি, তাই তো, একবারই তো আসে। ওখানে কিন্তু দুবার দুবার বর্ষাকাল আসে, যার কারণে ধান চাষ প্রচুর পরিমাণে করা হয়। শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। বললাম যে প্রচুর পরিমাণে নারকেল কিন্তু উৎপাদিত হয় শ্রীলঙ্কায়। ঠিক আছে, তাহলে এখানকার অর্থকারী ফসল হলো নারকেল। উপকূলের ধারে প্রচুর নারকেল গাছের চাষ হয়। এছাড়াও তৈলবীজ, তুলো, সিংকনা এদেশের অর্থকারী ফসল। নারকেলও পাওয়া যায়, তার সাথে সাথে আছে তৈলবীজ, তুলো, আচ্ছা, সিংকনা, এইগুলো অর্থকারী ফসল হিসাবে উৎপাদিত হয়। চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে। চা উৎপাদনে এবং রপ্তানিতেও, চা উৎপাদনেও আবার রপ্তানি মানে বাইরের দেশে পাঠানোর ক্ষেত্রেও। ঠিক আছে, বলছে কি হয়? বিশিষ্ট স্থান দখল করেছে। রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। তাহলে দেখো, শ্রীলঙ্কায় কিন্তু অনেক রকম কিছু চাষ করা হয়, নারকেল, তাই তো, চা, তার রপ্তানি ক্ষেত্রেও বিখ্যাত। আবার দেখো রাবার চাষও আসছে, রাবার যে হয় না, সেই রাবার চাষও বিখ্যাত হচ্ছে সেই শ্রীলঙ্কার মধ্যে। বলছে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি ও লবঙ্গ, গোলমরিচ প্রভৃতির মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। আমরা যে দারুচিনি খাই না, লবঙ্গ, তোমরা নিশ্চয়ই জানো, লবঙ্গ রান্নার কাজে ব্যবহার করা হয়। লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এই সমস্ত কিছু কোথা থেকে, মানে কোথায় উৎপাদিত হয়? কোথায় জানলাম কোথায় উৎপাদিত হচ্ছে? শ্রীলঙ্কার মধ্যে, তাই তো? তাহলে শ্রীলঙ্কায় আমরা অনেক কিছু পাচ্ছি। প্রথমত নারকেল চাষের জন্য বিখ্যাত, নারকেল প্রচুর পরিমাণে পাই। আবার চা উৎপাদনে বিখ্যাত, মানে চা উৎপাদিত হয়, আবার রপ্তানির জন্য বিশিষ্ট স্থান অধিকার করেছে। আবার নানান রকম মশলা, যেমন দারুচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে লবঙ্গ ইত্যাদি মশলাতেও, মানে মশলা উৎপাদনেও কিন্তু শ্রীলঙ্কা উল্লেখযোগ্য স্থান দখল করেছে, তাই তো? এখানে দেখো শ্রীলঙ্কার একটা ছবি দেওয়া আছে, দেখো এখানে প্রচুর পরিমাণে চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা ছবি, প্রচুর পরিমাণে সেখানে চাষ করা হয়েছে, বিভিন্ন মশলার চাষ। আচ্ছা, বলেছে খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলা হয়। তাহলে কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? মশলার মধ্যে কোনটা পাওয়া যায় বেশি পরিমাণে? দারুচিনি। দারুচিনি উৎপাদন বেশি হয় বলে এখানে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়েছে। খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। আবার খনিজ সম্পদে এতক্ষণ জানলাম কৃষিজ সম্পদ, কৃষিজ কি কি ফসল হচ্ছে, কি কি আমরা পাচ্ছি, তার মধ্যে আমরা চা পেলাম, নারকেল পেলাম, রাবারও পেলাম, তাই তো? আবার বিভিন্ন ধরনের মশলাও পেলাম। আবার তাকে শ্রীলঙ্কাকে আবার দারুচিনির দ্বীপও বলা হয়। কেন বলা হয়? দারুচিনি বেশি পাওয়া যাচ্ছে বলে। আবার বলছে যে
খনিজ উত্তোলনেও শ্রীলঙ্কা উল্লেখযোগ্য, মানে কৃষিজ খনিজ দুটোর ক্ষেত্রেই কিন্তু শ্রীলঙ্কা খুব উল্লেখযোগ্য। ঠিক আছে, কি কি খনিজ সম্পদ উত্তোলনেও শ্রীলঙ্কা উল্লেখযোগ্য, কি বলেছে, গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। দেখো তাহলে খনিজের মধ্যে কি উৎপাদনে, গ্রাফাইট উৎপাদনে, গ্রাফাইট উৎপাদনে হচ্ছে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করে। এছাড়াও নীলকান্ত মণি, পদ্মরাগ মণি, বিদ্যুৎ মণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কাতে পাওয়া যায়। দেখো এখানে একটা রত্নের ছবি দেখানো হয়েছে। তো এইরকম রত্নের মধ্যে কি কি, নীলকান্ত মণি দেখো ওখানে দেওয়া আছে রত্নের ছবি, নীলকান্ত মণি, পদ্মরাগ মণি, বৈদ্যুৎ মণি প্রভৃতি মূল্যবান রত্ন কিন্তু এই শ্রীলঙ্কাতেই পাওয়া যায়। আবার খনিজ সম্পদের মধ্যে কোনটা সব থেকে বেশি আমরা জানলাম, গ্রাফাইট কিন্তু এই শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা জানবো পাকিস্তান সম্পর্কে। আমরা শ্রীলঙ্কা সম্পর্কে জানলাম, শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে অনেক কিছু পাওয়া যায়, তাই তো, কৃষিজ ফসলও পাওয়া যায়, আবার বনজ সম্পদেও কিন্তু এখানে কিন্তু সমৃদ্ধ। বনজ সম্পদের মধ্যে আছে প্রথমত মানে বনজ বলছি, খনিজ, ঠিক আছে, খনিজের মধ্যে হচ্ছে গ্রাফাইট বেশি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের রত্ন, যেমন নীলকান্ত মণি ইত্যাদি রত্ন আমরা হচ্ছে পেয়ে থাকি, তাই তো, শ্রীলঙ্কার মধ্যে থেকে। এবার বলছে পাকিস্তানে কি কি আছে। আগে তাহলে পাকিস্তানের অবস্থানটা দেখে নিই একটু। দেখো পাকিস্তান দেখতে পাচ্ছ, এই যে এখানে হচ্ছে অবস্থান হচ্ছে, পাকিস্তান হচ্ছে এখানে অবস্থান করছে। এই যে পুরো এরিয়াটা দেখছো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এই পুরোটাই জায়গা জুড়ে হচ্ছে পাকিস্তানের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবার কি পাকিস্তানে কি কি আছে, ঠিক আছে, কি কি আছে দেখে নেওয়া যাক। বলছে এক নজরে পাকিস্তান বলেছে যে উচ্চতম শৃঙ্গ, কি উচ্চতম শৃঙ্গ আছে পাকিস্তানে, তিরিচ মির, যার উচ্চতা হচ্ছে ৭,৬৯০ মিটার। আচ্ছা, প্রধান নদী কি, সিন্ধু, ঠিক আছে, সিন্ধু হচ্ছে এখানকার প্রধান নদী। এবার হচ্ছে রাজধানী কি, রাজধানী হচ্ছে ইসলামাবাদ, ঠিক আছে, তাহলে পাকিস্তানের রাজধানী হচ্ছে কি, ইসলামাবাদ। আচ্ছা, প্রধান ভাষা কি, উর্দু, তাই তো, এখানকার প্রধান ভাষা হচ্ছে উর্দু। তাহলে যদি বলা হয় যে পাকিস্তানের প্রধান ভাষা কি, তখন কি বলবে, উর্দু, ঠিক আছে। আচ্ছা, প্রধান কৃষিজ ফসল, এখানে কি কি কৃষিজ ফসল লক্ষ্য করা যায় দেখে নেওয়া যায়। বলছে ধান, গম, আখ, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল ইত্যাদি হচ্ছে কি কৃষিজ ফসল এখানে পাওয়া যায়। কি কি পেলাম, ধান পেলাম, গম পেলাম, আখ পেলাম, ঠিক আছে, আখ কোত্থেকে পেলাম, পাকিস্তানে উৎপাদন করা হয়। তৈলবীজ, তুলা, ডাল ইত্যাদি হচ্ছে পাকিস্তান থেকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, এবার হচ্ছে প্রধান শিল্প, কি কি শিল্প ওখানে দেখতে পাওয়া যায়, কি কি শিল্প সেখানে আছে, হচ্ছে সিমেন্ট আছে, চিনি আছে, বস্ত্র আছে, চর্ম আছে, পশম আছে ও পশমজাত দ্রব্য আছে। সিমেন্ট শিল্প, চিনি, আচ্ছা, বস্ত্র, চর্ম মানে চামড়া, পশম ও পশমজাত বিভিন্ন দ্রব্য, সেগুলো কিন্তু আমরা কোথা থেকে, মানে সেই শিল্পগুলো কোথায় আছে, পাকিস্তানে আছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রধান প্রধান শহর, কি কি শহর ওখানে আছে, করাচি, লাহোর, পেশোয়ার ইত্যাদি। আচ্ছা, এখানে দেখো ছবি দেখানো আছে, এটা হচ্ছে পাকিস্তানের পতাকার ছবি। আচ্ছা, আর এটা হচ্ছে ইসলামাবাদ আমরা কি জানলাম, যে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, সেই ইসলামাবাদের ছবি হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে কিছু সৌন্দর্য দেখানো আছে পাকিস্তানে। আচ্ছা, আর কি, চলো পরেরটা দেওয়া যায়। এখানে আমরা দেখলাম যে পাকিস্তান কোথায় আছে, এখানে দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি বলেছে, পাকিস্তানের জলসেচ এবং কৃষিকাজ করা হয় পাকিস্তানে, কিভাবে জেনে নেওয়া যায়। বলছে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত। আমরা জানি যে যেখানে কৃষিকাজের জন্য বৃষ্টি কিন্তু দরকার, বৃষ্টি না হলে, জল না পেলে কৃষিকাজ সম্ভব না। আর পাকিস্তানে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণই কম, কিন্তু তার সত্ত্বেও সেখানে কিন্তু কৃষিকাজ হয়। দেখো, কম হওয়া সত্ত্বেও কিন্তু পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত, শুধু হয় না, উন্নত কিভাবে, চলো দেখে নেওয়া যাক। পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের ওপরে নির্ভরশীল। তাহলে কিসের ওপর নির্ভরশীল, জলসেচের ওপর নির্ভরশীল, ঠিক আছে, জলসেচের ওপর, বৃষ্টি কম হয় যার কারণে জলসেচের ওপর নির্ভরশীল। আচ্ছা, এই জলসেচ এবার কি,
জলসেচ হচ্ছে কি বলেছে দেখো, পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, কিসের মাধ্যমে? খালের মাধ্যমে হয়ে থাকে। জলসেচের জন্য যে জলসেচটা যে করবে তার তো একটা উৎস থাকা চাই, এটা হচ্ছে কি খালের মাধ্যমে তারা করে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতেও বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। আবার সিন্ধু আর যে উপনদীগুলো আছে তার উপর বাঁধ দিয়েও জলাধার করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক হচ্ছে সেচ খাল, মানে কেটে কেটে, মানে জলাধারগুলোকে কেটে কেটে খাল করা হয়েছে, সেচ খাল তৈরি করা হয়েছে সেচের জন্য। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবেই করা হয়। তাহলে কিভাবে করা হয়? খাল থেকে। এছাড়াও সিন্ধু ও তার উপনদীতে জলাধার নির্মাণ করে। ঠিক আছে, এবার সেখান থেকে কি করা হচ্ছে, বিভিন্ন সেচ খাল, মানে খাল কাটা হয়। ঠিক আছে, খাল কেটে কেটে কৃষিতে জল দেয়া হয়। তা এইরকম ভাবেই জলসেচ করা হয় পাকিস্তানে। দেখো তোমাদের এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো খাল কেটে কেটে কিন্তু জল এখানে আনা হয়েছে, এটা হচ্ছে খাল সেচ। বুঝতে পারছো, এখানে হচ্ছে এইরকম ভাবেই জলসেচ ওখানে করা হয়, এইরকম ভাবেই তারা কৃষিকাজে উন্নত। ঠিক আছে, জলসেচ পদ্ধতির মাধ্যমে খাল কেটে বা সিন্ধু নদী বা তার উপনদীতে জলাধার নির্মাণ করে। আবার কি বলেছে, বাদ দিয়ে জলাধার তৈরি করে। আবার কি বলেছে, জলাধার গুলো থেকে একাধিক সেচ খাল কেটে। বুঝতে পেরেছো কিভাবে তৈরি, মানে কিভাবে তারা কৃষিকাজ করছে, মানে কৃষিকাজে তারা কিভাবে উন্নত। প্রধানতই হচ্ছে তারা জলসেচের মাধ্যমে করে। ঠিক আছে, সেটা খালের মাধ্যমে হয়। আবার বিভিন্ন যে সিন্ধু নদী আছে, তার যে উপনদী আছে, সেগুলোতে বাঁধ দিয়ে তারা জলাধার তৈরি করে। আবার জলাধার গুলো থেকে তারা কি করে, বিভিন্ন খাল, সেচ খাল তৈরি করে। সেচ খালের মাধ্যমে তারা জল দেয়। ঠিক আছে, এরকম ভাবে জল দিয়ে তারা কৃষিকার্যে উন্নত হয়। তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে। আবার দেখো, আবার কোন সময় হচ্ছে যে যেখানে পশ্চিম দিকে শুষ্ক, যেখানে একদম বৃষ্টি নেই, শুষ্ক অঞ্চল, সেখানে কি হয়, সেখানে বলছে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম হচ্ছে ক্যারেজ প্রথা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে ক্যারেজ প্রথা কি, কোথায় দেখা যায়, কাকে বলে, কোথায় দেখা যায়? পাকিস্তানে দেখা যায়। কাকে বলে? বলছে যেখানে, মানে পাকিস্তানের পশ্চিমের যে অংশ শুষ্ক অঞ্চল, সেখানে কি হয়, সেখানে হচ্ছে কি জল তো নিয়ে যেতে পারবে না, শুষ্ক এলাকা তো। তাহলে কি তখন কি বলেছে, যে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে কি করছে, জল, কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে। ঠিক আছে, তোমরা তো বলতেই পারো যে এরকম তো খাল কেটে করাই যেত, কিন্তু না, ভালো করে লক্ষ্য করো, সেটা কিন্তু শুষ্ক অঞ্চল, ড্রাই, সেখানে কিন্তু জল গেলে সেটা শুকিয়ে যাবে, তাই তো। তাই জন্য সেখানে কোনো জলসেচ করা যায় না। সেখানে কি বিকল্প পদ্ধতি আছে, সেখানে হচ্ছে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে। এই প্রথাটাকেই বলা হচ্ছে ক্যারেজ প্রথা। খুব ইম্পর্টেন্ট, ক্যারেজ প্রথা কি, কোথায় দেখা যায়। আচ্ছা, অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজ উন্নত। কেন অন্যান্য অসুবিধা বললো? তোমরা দেখতে পারলে যে পশ্চিমের অংশ হচ্ছে সব থেকে শুষ্ক, সেখানে কিন্তু মানে সেই অঞ্চলে কিন্তু জলসেচের মাধ্যমে করা যাচ্ছে না, সরাসরি জলসেচের মাধ্যমে করা যাচ্ছে না। তখন বিকল্প হিসেবে কি করছে, কৃষিক্ষেত্রে মানে মানে মাটির যে নিচে সুড়ঙ্গ করে জল দেয়া হচ্ছে। ঠিক আছে, জলসেচ করা হচ্ছে সেখানে, সেইভাবে সেখানে কৃষিকাজ করা হচ্ছে। কিন্তু কৃষিকাজ করা হচ্ছে, নানান রকম অসুবিধা থাকা সত্ত্বেও সেখানে কিন্তু কৃষিকাজ হচ্ছে। কৃষিকাজ শুধু হচ্ছে না, কৃষিকাজে হচ্ছে পাকিস্তান উন্নত, মানে ভালো উন্নত। আচ্ছা, গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলা, আখ, বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষি দ্রব্য। তাহলে কি কি পাওয়া যাচ্ছে, গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল। তাহলে খাদ্য ফসলের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, গম পাচ্ছি, ধান পাচ্ছি, জোয়ার বাজরা। জোয়ার বাজরা কোথায় আমরা পাচ্ছি, পাকিস্তানে। ঠিক আছে, জোয়ার বাজরা হচ্ছে আমরা পাকিস্তানেই পাচ্ছি, জোয়ার বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ ও বিভিন্ন ফল তুলো, আখও পাচ্ছি, এছাড়াও বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ
প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষি দ্রব্য। তাহলে ভালো রকমই সমস্ত কিছু চাষ ওখানে করা হয়। কি কি আমরা চাষ করা হয় জানতে পারলাম? ধান আছে, গম আছে, জোয়ার, বাজরা। একমাত্র জোয়ার বাজরা কিন্তু পাকিস্তানেই পাওয়া যাবে, জোয়ার বাজরা। আচ্ছা, ফল হিসাবে আমরা পেলাম আখ আছে, এছাড়াও আছে আপেল, বেদানা। এগুলো সমস্ত কিছুই কিন্তু কোথা থেকে পাওয়া যায়? পাকিস্তান থেকে পাওয়া যায়। এবার কি দেখো, এখানে বলে দেওয়া আছে, আচ্ছা আমরা প্রতিবেশী দেশসমূহ জানলাম যে কারা আমাদের প্রতিবেশী দেশ, তারা তাদের কি কি আছে, কি কি উচ্চতম শৃঙ্গ তাদের কি কি, তাদের নদী কি, তাদের প্রধান ভাষা কি, তাদের কি কি কৃষিজ ফসল আছে, তাদের কি কি শিল্প আছে, সব সম্পর্কে আমরা জানলাম। এবার কি বলেছে দেখো, এখানে কয়েকটি একটা ছক আকারে দিয়ে দেওয়া হয়েছে। বলেছে প্রতিবেশী দেশ, দেখো এখানে দেওয়া আছে নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা, ভারতের রপ্তানি দ্রব্য ও ভারতের আমদানি দ্রব্য। রপ্তানি কি জানো আর আমদানি কি জানো? রপ্তানি হচ্ছে নিজেদের দেশ থেকে অন্য দেশে পাঠানো, মানে বিক্রি করা, সেটাই হচ্ছে রপ্তানি। আমদানি হচ্ছে কেনা। সহজ কথায় বলতে গেলে কেনা হচ্ছে আমদানি, আর রপ্তানি হচ্ছে বিক্রি করা, পাঠানো। ঠিক আছে। আচ্ছা, কি বলেছে ভারতের রপ্তানি দ্রব্য কি কি রপ্তানি করে ভারতের? নেপালের মধ্যে দেখো, নেপালের মধ্যে কি কি রপ্তানি করে ভারত? পেট্রোল পণ্য, গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক ইত্যাদি। এরা হচ্ছে কি ভারত রপ্তানি করে, রপ্তানির দ্রব্য। ঠিক আছে। আর নেপালের মধ্যে ভারতের আমদানি দ্রব্য কি কি? কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট, এগুলো হচ্ছে নেপালের থেকে আমদানি দ্রব্য। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ভুটানে কি কি আছে? কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি। ঠিক আছে, এগুলো হচ্ছে ভারতের রপ্তানি দ্রব্য, মানে যেগুলো পাঠায়, রপ্তানি দ্রব্য। আর আমদানি কি? মানে ভারত আমদানি করে, মানে কেনে। কি কি? বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি, আগেই পড়েছি কিন্তু, জ্যাম, জেলি। একমাত্র ভুটানকে কি, ভুটান হচ্ছে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। ফল উৎপন্নের কারণে কি হয়? জ্যাম, জেলি প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয়, আমরা পড়লাম। তো তা থেকেই দেখা যাচ্ছে, দেখো আমদানি করছে ভারত কিন্তু ওখান থেকে ফল, জ্যাম, জেলি, পশমজাত দ্রব্য, আমরা যে জেলি খাই, জ্যাম খাই, সব কিন্তু ভারত আমদানি করে, রপ্তানি নয় কিন্তু, আমদানি দ্রব্য, কেনে। ঠিক আছে। বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে ভারত কি কি রপ্তানি করে? কি কি রপ্তানি করে? মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, শস্য বীজ, ইমারতি দ্রব্য। ঠিক আছে। আর ভারত কি কি আমদানি করে বাংলাদেশ থেকে? কাঁচা পাট, প্রথমেই বললাম, আমরা জেনেছি কিন্তু যে বাংলাদেশে হচ্ছে পাট শিল্প কি বিখ্যাত, তাই তো? পাট প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাহলে কি সেখান থেকে কি আমদানি করে, মানে কেনে ভারত? কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ। তোমরা এটা সবাই জানো, ইলিশ মাছ জানো তো? পদ্মার ইলিশ জানো তো? বাংলাদেশের পদ্মার ইলিশ খুব টেস্টফুল, সবাই তোমরা জানো আশ্চর্য। তো ভারত বাংলাদেশ থেকে আমদানি করে কি? ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে। আচ্ছা দেখো, মায়ানমারে ভারত কি রপ্তানি করে? কি কি রপ্তানি করে? বলছে ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতি বস্ত্র, রাসায়নিক সার, পরিবহনের সরঞ্জাম, এগুলো হচ্ছে সব ভারত রপ্তানি করে, মানে তাদেরকে দেয়, রপ্তানি করে। আর আমদানি করে মানে কেনে কি কি? সেগুন, শালকাঠ, রূপো, টিন, টানস্টেন, মূল্যবান পাথর, এগুলো সব কিন্তু আমদানি করে ভারত। কার থেকে? মায়ানমারের থেকে। এবার হচ্ছে শ্রীলঙ্কায় ভারত কি পাঠায়? ভারত হচ্ছে চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, বস্ত্র, ওষুধ। তোমরা বলতেই পারো, আচ্ছা ভারতে তো পাটজাত দ্রব্য নেই বললে, তাহলে পাটজাত দ্রব্য এ কি করে আবার রপ্তানি করছে? কি বললাম? বাংলাদেশ থেকে তারা পাট কিনছে তো, কাঁচা পাট কিনছে, যা রপ্তানি করছে আবার কাকে? শ্রীলঙ্কাকে, তাই তো? কি বলেছে? পাটজাত দ্রব্য ও বস্ত্র, ওষুধ ইত্যাদি রপ্তানি করছে। এছাড়াও আমদানি কি করছে কি ভারত এদের এই শ্রীলঙ্কা থেকে? লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, মূল্যবান রত্ন, নারকেল জাত দ্রব্য। এই যে আমরা দারুচিনি বলি যেটা, লবঙ্গ,
আচ্ছা, গ্রাফাইট, চামড়া, নারকেল, নারকেল তো আমাদের এখানেও হয় তা নয়, ওখানে প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে। সেই সমস্ত কিছু আমদানি করে কে? ভারত। যখন কোনো কিছু এই যে আমরা লবঙ্গ, দারুচিনি, এটা তো আমাদের এখানে বেশি হয় না, হয়ই না। তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা হচ্ছে শ্রীলঙ্কা থেকে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পাকিস্তানে ভারত কি রপ্তানি করে? ইস্পাত, কয়লা, আকরিক, লোহা, চা, ওষুধ, যন্ত্রপাতি ইত্যাদি। আর আমদানি করে কি কি? উন্নত কার্পাস, শুকনো ফল, আচ্ছা, কার্পেট ও চামড়া, ঠিক আছে। এই সমস্ত কিছু হচ্ছে আমদানি করে ভারত, মানে কেনে। আর রপ্তানি করে ইস্পাত, কয়লা, আকরিক, লোহা, চা, ওষুধ, যন্ত্রপাতি ইত্যাদি, ঠিক আছে। মানে আমরা কি বুঝতে পারলাম যে ভারত তার প্রতিবেশী দেশ থেকে যেমন রপ্তানিও করছে, মানে ভারতের থেকে সুবিধাও যেমন পাচ্ছে ওরা, তেমন ওদের থেকে কি ভারতও সুবিধা পাচ্ছে, মানে আমদানিও করছে, তাই তো। কি কি আমদানি করছে, কি কি রপ্তানি করছে, তা সম্পর্কেই আমরা জানলাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভারতের প্রতিবেশী দেশ কারা, তাদের কি কি আছে, তাদের সাথে সম্পর্ক কি রকম, তাই তো বুঝতে তোমরা পারলে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানিও। ভালো থেকো।